হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মাইনর অথবা ডিএসসি হিস্ট্রি থেকে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি এবং তার সাথে সাথে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তার মধ্যে প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 100% কমন সাজেশনস। ঠিক আছে? তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এটাই ছিল মূলত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনা করব তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে। ঠিক আছে? তো এই যুদ্ধের আমরা প্রথমত যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এটার প্রাক প্রস্তুতি সম্পর্কে। ঠিক আছে? দেখো কি বলেছে, 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে সলজ্জ পরাজয়ের পর গজনির শাসক মোহাম্মদ ঘুরি চরম প্রতিশোধের শপথ নিয়েছিল। অর্থাৎ এই যুদ্ধটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হচ্ছে? কারণ তরাইনের যে দ্বিতীয় যুদ্ধটা রয়েছে সেটা সংগঠিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এবং এর ঠিক আগের বছর অর্থাৎ যে 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধটা আর কি সংগঠিত হয়েছিল। যেটা কাদের মধ্যে হয়েছিল? যে তরাইনের প্রথম যুদ্ধটা হয়েছিল হচ্ছে যে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এটা হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে? তাহলে কি হলো, গজনিতে ফিরে সুসংগঠিত, সুশৃঙ্খল, শক্তিশালী 1,20,000 সৈন্যের এক নবীন বাহিনী প্রস্তুত করলেন কে? মোহাম্মদ ঘুরি। যেহেতু মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিলেন। ঠিক আছে? দেন বলেছে অপরদিকে প্রথম বিশ্বযুদ্ধের জয়, অর্থাৎ যেহেতু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, তো সেই প্রথম যুদ্ধের আর কি জয়ে কি হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান বিজয় আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন এবং সীমান্ত প্রতিরক্ষায় তার কিন্তু শিথিলতা দেখা দিয়েছিল। ঠিক আছে? 1192 খ্রিস্টাব্দে ঘুরি সুপরিকল্পিতভাবে পাঞ্জাব অতিক্রম করে এবং পুনরায় কি করে, তরাইনের প্রান্তর অভিমুখে কিন্তু যাত্রাটা আর কি শুরু করেছিল। ঠিক আছে? নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির বিভিন্ন যে রণকৌশলগুলি ছিল সেটা সম্পর্কে। প্রথম যে রণকৌশলটা ছিল সেটা দেখো রয়েছে যে ছদ্ম সন্ধি প্রস্তাব। এখানে বলেছে যুদ্ধের পূর্বে অর্থাৎ যুদ্ধের আগে মোহাম্মদ ঘুরি কি করেছিল, সন্ধির আর কি মিথ্যা প্রস্তাব পাঠিয়ে পৃথ্বীরাজ চৌহানকে কি করেছিল, নিশ্চিত করে দিয়েছিল, মানে অসতর্ক করে দিয়েছিল। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো অশ্বারোহী তীরন্দাজ। এখানে বলেছে দ্রুতগামী তুর্কির অশ্বারোহী তীরন্দাজরা কি করেছিল, রাজপুত যে বাহিনী রয়েছে সেটাকে চারদিক থেকে ঘিরে রেখে দূর থেকেই কিন্তু তারা কি করেছিল, আক্রমণ করতে কিন্তু শুরু করেছিল। নেক্সট যেটা রয়েছে অলিভ পিছু হটা, অর্থাৎ এর মাধ্যমে কি রয়েছে যে পিছু হটার ছদ্মবেশ ধারণ করে রাজপুতদের আর কি যে বাইরে থেকে কি করেছিল আর কি ভেঙে বাইরে এনে কি করেছিল, রাজপুতদের যে বহু রয়েছে সেটা ভেঙে বাইরে এনে কি করেছিল, ঘুরি অতর্কিতভাবে পাল্টা আর কি হামলা কিন্তু চালিয়েছিল। তাহলে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলোই কিন্তু যে যুদ্ধের আর কি প্রধান রণকৌশলের মধ্যে কিন্তু ছিল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে দেখো এবার যুদ্ধের সংক্ষিপ্ত চিত্র। এই স্লাইডের মাধ্যমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধের সংক্ষিপ্ত একটা চিত্র সম্পর্কে জানবো। প্রথমত যে বিষয়টা দেখো এখানে রয়েছে 1192 অর্থাৎ যুদ্ধের বছর, অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল হচ্ছে 1192 খ্রিস্টাব্দ নাগাদ। বলেছে যুদ্ধের স্থান ও সেনাবল, অর্থাৎ এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধটা রয়েছে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ স্থান কি রয়েছে, দেখো তরাইনের প্রান্তর বর্তমান ভারতের যেটা হরিয়ানা রাজ্যের তাওরি অঞ্চলে রয়েছে। ঠিক আছে? প্রথমত একটা কোশ্চেন মাথায় আসতেই পারে যে এই যে যুদ্ধটা রয়েছে এটাকে তরাইনের যুদ্ধই কেন বলা হয়ে থাকে? কারণ ইতিহাসের যে বিভিন্ন ঘটনাগুলি সংঘটিত হয় বা বিভিন্ন যে যুদ্ধগুলি সংঘটিত হয় প্রায় ক্ষেত্রেই কি দেখা যায়, যেই স্থানে সেই যুদ্ধ বা ঘটনাটি ঘটেছে সেই স্থানের নাম হিসেবে কিন্তু যুদ্ধের নাম করা হয়ে থাকে। তো এই যে তরাইনের যে যুদ্ধটা রয়েছে এটাও কিন্তু তরাইনের প্রান্তর অর্থাৎ তরাইন নামক কোনো একটা জায়গায় হয়েছিল বলেই কিন্তু এই যুদ্ধটার নামকরণ হিসেবে তরাইন কিন্তু করা হয়েছে।
হয়েছে। নেক্সট রয়েছে প্রতিপক্ষ, অর্থাৎ এই যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল, আমি প্রথমেই বলছিলাম এই যুদ্ধটা হয়েছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি, গজনীর মোহাম্মদ ঘুরি এবং হচ্ছে যে আজমির ও দিল্লির রাজা যে ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, তাদের মধ্যে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং প্রথম যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। ঠিক আছে, ফলাফল হিসেবে কি হয়েছিল দেখো, বলেছে রাজপুত বাহিনীর বিপর্যয়কর পরাজয় ঘটেছিল এবং পৃথ্বীরাজ চৌহান এর ফলে কিন্তু বন্দীও হয়েছিল। তাহলে তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ হয়েছিল কিন্তু পৃথ্বীরাজ চৌহানের। ঠিক আছে, এবং তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ, সেই দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে দেখো রাজপুতদের পরাজয়ের কারণ। এবার এই যে রাজপুতদের আর কি পরাজয় ঘটলো, তার পেছনেও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রথমত রয়েছে কৌশলগত দুর্বলতা, অর্থাৎ তুর্কিদের গতিশীল অশ্বারোহী বাহিনীর বিপরীতে রাজপুতদের যে হস্তি বাহিনী এবং তার সাথে সাথে ধীরগতির পদাতিক সৈন্য কিন্তু সফল হতে পারেনি। ঠিক আছে, নেক্সট রয়েছে প্রাক প্রভাতের আকস্মিক আক্রমণ। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো দেখো, ঘড়ি ভোর রাতে রাজপুত শিবির ঘুমে থাকা অবস্থায় কি করেছিল, আক্রমণ করেছিল এবং তাদের প্রস্তুত হওয়ার সুযোগ দেয়নি, অর্থাৎ তারা যে রাজপুতরা যে আগে থেকে প্রস্তুত থাকবে সেই প্রস্তুত হওয়ার সুযোগটা কিন্তু মোহাম্মদ ঘুরি তাদেরকে দেয়নি। নেক্সট হচ্ছে ঐক্যের অভাব, অর্থাৎ একটা ঐক্যের অভাব দেখা দিয়েছিল, যার ফলে রাজপুতদের আর কি পরাজয় ঘটেছিল। যেমন বলেছে কনৌজের রাজা জয়চাঁদ সহ বিভিন্ন যে তৎকালীন ভারতীয় রাজাদের মধ্যে একটা পারস্পরিক বিদ্বেষ, তার সাথে সাথে রাজনৈতিক ঐক্যের অভাব দেখা দিয়েছিল, যার ফলে বলা যায় রাজপুতদের কিন্তু পরাজয় ঘটেছিল। নেক্সট রয়েছে আত্মতুষ্টি ও গোয়েন্দা ব্যর্থতা। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায়, প্রথম যুদ্ধে জয়ের পর সীমান্ত সতর্কতার অভাব দেখা দেয়, তার ফলে কি হয়, এবং ঘড়ির যে চতুর সামরিক চাল সেটা কিন্তু বুঝতে না পারা। তাহলে এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে, এটাই কিন্তু এই রাজপুতদের পরাজয়ের আর কি প্রধান কারণের মধ্যে কিন্তু ছিল। ঠিক আছে, এবার দেখো কোনো একটা যুদ্ধ সংগঠিত হলো, কোনো একটা ঘটনা সংগঠিত হলো, তার পেছনে যেমন বেশ কিছু কারণ লক্ষ্য করা যায়, ঠিক একইভাবে তার কিন্তু বেশ কিছু প্রভাবও ছিল। তো এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব বা বিশেষত প্রভাবের মধ্যে যে বিষয়টা ছিল সেটা কি রয়েছে দেখো, বলেছে যুগান্তকারী ফলাফল। এবং এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ফলাফল আর প্রভাব কিন্তু সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা, তরাইনের দ্বিতীয় যুদ্ধকে কি বলা হয়, ভারতের মধ্যযুগীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক একটা যে মোড় হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধটা রয়েছে, এটা কিন্তু ভারতের ইতিহাসের ক্ষেত্রে, বিশেষত ভারতে মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। নেক্সট রয়েছে এই জয়ের ফলে মোহাম্মদ ঘুরির যে জয়লাভ হলো, তো এই জয়ের ফলে কি হলো, চৌহান সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং সমগ্র গঙ্গা যমুনা অববাহিকায় তুর্কি যে আর কি আধিপত্য প্রতিষ্ঠার কিন্তু দ্বারটা উন্মুক্ত হয়েছিল। এবং পরবর্তীতে কি হলো, 1206 খ্রিস্টাব্দে ঘুরির যে সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবকের হাত ধরে কি হলো, দিল্লিতে বিখ্যাত দিল্লি সুলতানি শাসনের কিন্তু সূচনা হয়েছিল। এই সুলতানি শাসনটাও কিন্তু ভারতের ইতিহাসের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে কাদের মধ্যে হয়েছিল, কবে হয়েছিল, কারণ কি ছিল এবং হচ্ছে যে এটার প্রভাবগুলি কি কি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে সংক্ষেপে একটা আলোচনা করলাম। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, শেষে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের সিলেবাসের উপর বেস করে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন যে সিলেবাসগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্টে, সেগুলোর উপর বেস করে কিন্তু বিভিন্ন বইগুলি আমাদের সেন্টারের পক্ষ থেকে কিন্তু রেডি হয়েছে। তোমরা যারা যারা ভাবছো সেই বইগুলি আমাদের কাছ থেকে পারচেস করে নেবে, তারা আমাদের সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের থেকে কিন্তু যুক্তও হয়ে যেতে পারো এবং বইগুলি পারচেস করে নিতে পারো। চলো, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।